স্মার্ট ফার্মিংয়ে সকল কৃষক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, এই বছর কি আপনারা আমন ধান চাষ করেছেন, কিন্তু জানেন কি একটি ছোট্ট ভুলের কারণে আপনার ধান খেয়ে একেবারে নষ্ট হয়ে যেতে পারে। ঠিক এই সময় অর্থাৎ এই আমন ধানের প্রথম স্প্রে যদি আপনারা সঠিক সময় সঠিক নিয়ম না মেনে করেন, তবে কিন্তু আপনার আমন ধানে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ বা বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণে কিন্তু একেবারে ফসল বা ক্ষেত আপনার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই আমন ধানের প্রথম স্প্রে আপনারা কখন করবেন এবং এই প্রথম স্প্রেতে আপনারা কোন কোন ওষুধগুলি ব্যবহার করবেন, যার ফলে গাছ অনেকটাই সুরক্ষিত এবং গাছের বৃদ্ধি খুব দ্রুত ঘটবে। এবং অবশ্যই এই ফলনকে আপনারা দ্বিগুণ করার জন্য আপনারা কোন কোন পিজিআরগুলি ব্যবহার করবেন। তাই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো চাষি বন্ধুরা, এই আমন ধানের প্রথম স্প্রে করার সঠিক সময় কোনটি? তো এই আমন ধানের প্রথম স্প্রে করার একদম আদর্শ সময় হচ্ছে চারা রোপণের মোটামুটি 20 থেকে 25 দিনের মধ্যে। অর্থাৎ আমরা যখন প্রথম চাপান সার প্রয়োগ করব, সেই চাপান সার প্রয়োগ করার 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু আমাদের এই প্রথম স্প্রেটা প্রয়োগ করতেই হবে। কেননা এই সময় কিন্তু দেখবেন যে গাছের যে গ্রোথ সেটা কিন্তু খুব ভালো হয় এবং গাছ কিন্তু অনেকটাই সবুজ হতে শুরু করে এবং গাছের যে পাশকাঠির সংখ্যা সেগুলো কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। এবং এই সময় কিন্তু দেখবেন যে বিভিন্ন ধরনের পোকার উপদ্রব কিন্তু ধান ক্ষেতের মধ্যে লক্ষ্য করা যায়। দেখবেন যে পাতা মরানো পোকা বা কাণ্ড ছিদ্রকারী পোকা বা মাজরা পোকার আক্রমণ কিন্তু এই সময় অলরেডি শুরু হয়ে যায়। এবং এই পোকাদের উপদ্রব থেকে আমাদের ফসলকে রক্ষা করার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই প্রথম স্প্রেটা এই সময় করতে হবে। এছাড়াও কিন্তু দেখবেন যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস জনিত যে রোগগুলি হয় বা ফাঙ্গাসের অ্যাটাক কিন্তু এই সময় শুরু হয়ে যায়। দেখবেন যে খোলা পচা, গোড়া পচা বা লিভ স্পট বিভিন্ন ধরনের যে ছত্রাকজনিত যে রোগগুলি সেগুলো কিন্তু এই সময় আসা শুরু হয়ে যায়। তাই আমাদের অবশ্যই কিন্তু আগে থেকেই আমাদের কিন্তু এই প্রথম স্প্রেটা করতে হবে। এবং এই স্প্রেটা যদি আমরা এই সময় করি, তাহলে আশা করব পরবর্তী সময় বিভিন্ন ধরনের পোকার হাত থেকে বা ছত্রাকের হাত থেকে অনেকটাই আমরা গাছকে সুরক্ষিত রাখতে পারবো। তো চাষি বন্ধুরা, এবারে আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যে আপনারা আমন ধানের প্রথম স্প্রেতে আসলে আপনারা কি ব্যবহার করবেন। তো এই প্রথম স্প্রেতে আপনাদেরকে কিন্তু প্রধানত 4টি উপাদানের বা 4টি ওষুধের স্প্রে করতে হবে। তো প্রথমত আপনাদের যে ওষুধটি বা যে উপাদানটি আপনাদের প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে NPK 19-19। হ্যাঁ বন্ধুরা, এই সময় কিন্তু আপনাদের অবশ্যই NPK 19-19 আপনাদের এই ধান ক্ষেতের মধ্যে স্প্রে করতে হবে। এবং এই NPK 19-19 যদি আপনারা প্রয়োগ করেন, তাহলে দেখবেন যে আপনার ধান গাছের যে গ্রোথ সেটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং গাছ অনেকটাই সবুজ হতে হবে এবং গাছের যে শিকড়ের বৃদ্ধি সেটাতেও সাহায্য করবে। এছাড়াও কিন্তু শিকড়কেও মজবুত করতেও সাহায্য করবে। এর ফলে কিন্তু গাছ খুব সহজে মাটি থেকে খাদ্য গ্রহণ করতে সক্ষম হবে। তো অবশ্যই কিন্তু আপনারা এই সময় NPK 19-19 ব্যবহার করবেন। তো এই NPK 19-19 যদি আপনারা ব্যবহার করেন, তার জন্য আপনারা কিন্তু প্রতি লিটার জলে মোটামুটি আপনারা 3 থেকে 4 গ্রাম পরিমাণে NPK নেবেন। তারপর সেখানে মিক্স করে তারপরে কিন্তু স্প্রে করতে পারেন। তো বাজারে আপনারা বিভিন্ন কোম্পানির NPK 19-19 আপনারা পেয়ে যাবেন। তো সেগুলি আপনারা কিন্তু নিকটবর্তী ফার্টিলাইজার শপ থেকে আপনারা কিন্তু কালেক্ট করে আপনারা স্প্রে করতে পারেন। তো আপনাদের সেকেন্ড যে উপাদানটি নিতে হবে সেটা হচ্ছে পিজিআর। হ্যাঁ বন্ধুরা, এই আমন ধানের 20 থেকে 25 দিন বয়সে দেখবেন যে ধানের মধ্যে পাশকাঠির যে সংখ্যা সেটা কিন্তু বৃদ্ধি হতে শুরু করে বা কুশির সংখ্যা কিন্তু বের হওয়ানো শুরু হয়ে যায়। আর এই সময় কিন্তু দেখবেন যে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের বা বিভিন্ন ধরনের অনুখাদ্যের কিন্তু ঘাটতি লক্ষ্য করা যায় গাছের মধ্যে। এবং যে অনুখাদ্যগুলো যদি আমরা পূরণ করতে না পারি, তাহলে কিন্তু দেখবেন যে গাছের গ্রোথ বা গাছের যে পাশকাঠির সংখ্যা কিন্তু বৃদ্ধি হচ্ছে না। তাই আপনাদের অবশ্যই কিন্তু এই সময় যে সিউইড বেসড যে প্লান্ট গ্রোথ রেগুলেটরগুলো রয়েছে সেগুলির প্রয়োগ অবশ্যই কিন্তু এই সময় করা উচিত। এবং এছাড়াও কিন্তু আপনারা যে সাইটোকাইনিন যুক্ত বা অ্যামাইনো অ্যাসিড যুক্ত যে পিজিআরগুলি পাওয়া যায় সেগুলো কিন্তু আপনারা এই সময় ব্যবহার করতে পারেন, যার ফলে দেখবেন যে গাছের যে পাশকাঠির সংখ্যা বা গাছের যে কুশির সংখ্যা সেটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছের গ্রোথও অনেকটাই ভালো হবে। তো আপনারা থার্ড যে উপাদানটি বা থার্ড যে মেডিসিনটি এই সময় আপনারা প্রয়োগ করবেন সেটা হচ্ছে ইনসেকটিসাইড। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই প্রথম স্প্রেতে অবশ্যই কিন্তু ইনসেকটিসাইডের ব্যবহার কিন্তু অবশ্যই করবেন। কেননা দেখবেন যে এই সময় কিন্তু ধান গাছ অনেকটাই সবুজ সতেজ হতে শুরু করে বা গাছের মধ্যে যে গ্রোথ সেটা কিন্তু অনেকটাই ভালো লক্ষ্য করা যায়। এর ফলে কিন্তু দেখবেন যে বিভিন্ন ধরনের পোকা বা বিভিন্ন ধরনের ইনসেক্টগুলি কিন্তু এই সময় ধান ক্ষেতের মধ্যে আক্রমণ শুরু করে দেয়। দেখবেন যে এই সময় পাতা মরানো পোকা বা কাণ্ড ছিদ্রকারী পোকা বা মাজরা পোকার উপদ্রব কিন্তু এই সময় লক্ষ্য করা যায়, যে পোকাগুলি কিন্তু পরবর্তী সময় একেবারে ধান ক্ষেতকে কিন্তু একেবারে ধ্বংস করে দিতে পারে। তাই আপনাদের অবশ্যই কিন্তু এই প্রথম স্প্রেতে ইনসেকটিসাইডের ব্যবহার করতেই হবে। তো তার জন্য আপনারা কোন ধরনের ইনসেকটিসাইডগুলি আপনারা এই সময় ব্যবহার করবেন বা কোন টেকনিক্যালের ইনসেকটিসাইডগুলি আপনারা এই সময় ব্যবহার করবেন। তো তার জন্য কিন্তু আপনারা কিন্তু ক্লোরোপাইরিফস 50% প্লাস সাইপারমেথ্রিন 5% EC এই টেকনিক্যালের যে কোনো ব্র্যান্ডের আপনারা ইনসেকটিসাইড ব্যবহার করতে পারেন। এছাড়া যদি আপনারা ভালো রেজাল্ট পেতে চান, তার জন্য কিন্তু আপনারা ক্লোরোট্রিটানিলপল 18.5% SC অথবা আপনারা ইমিডাক্লোরপিড 17.8% SL যে কোনো ব্র্যান্ডের আপনারা কিন্তু এই ইনসেকটিসাইডগুলো আপনারা ব্যবহার করতে পারেন।
তো বন্ধুরা, ফোর্থ যে উপাদানটি বা ফোর্থ যে মেডিসিনটি আপনাদের প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক। হ্যাঁ বন্ধুরা, আপনারা শুধু এনপিকে এর প্রয়োগ করলেন, পিজিএর প্রয়োগ করলেন, ইনসেক্টিসাইডের প্রয়োগ করলেন, কিন্তু আপনারা ফাঙ্গিসাইড হিসেবে কোনো ধরনের মেডিসিন প্রয়োগ করলেন না, তাহলে কিন্তু আপনাদের ফসলকে আপনারা রক্ষা করতে পারবেন না। কেননা দেখবেন যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস জনিত বা ছত্রাকজনিত রোগের আক্রমণও কিন্তু ধান ক্ষেতের মধ্যে এই সময় লক্ষ্য করা যায়। দেখবেন যে বিভিন্ন ধরনের খোলা পচা, গোড়া পচা বা পাতা ঝলসানো রোগ বা বিভিন্ন ধরনের যে ব্লাইট বা ব্লাস্ট জনিত যে রোগগুলি রয়েছে সেগুলো কিন্তু এই সময় লক্ষ্য করা যায়। তাই আপনাদের অবশ্যই কিন্তু এই ছত্রাকজনিত রোগের হাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের ছত্রাকনাশকের ব্যবহার এই প্রথম স্প্রেতে করতেই হবে। তো তার জন্য আপনারা কোন ধরনের বা কোন টেকনিক্যালের আপনারা ফাঙ্গিসাইডগুলি ব্যবহার করবেন। তো প্রথমত আপনারা কিন্তু কার্বেন্ডাজাইম 12% প্লাস ম্যাঙ্কোজেব 63% WP ফর্মের যে কোনো আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। এছাড়া কিন্তু আপনারা যদি ভালো রেজাল্ট পেতে চান তার জন্য কিন্তু আপনারা ট্রাইসাইক্লোজোল 75% WP এই টেকনিক্যালের যে কোনো ব্র্যান্ডের আপনারা কিন্তু ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও যদি আপনারা আরও ভালো রেজাল্ট পেতে চান তার জন্য কিন্তু আপনারা টেবুগুনাজল প্লাস ফ্লক্সিস্ট্রোবিন SC এই টেকনিক্যালের যে কোনো ব্র্যান্ডের আপনারা কিন্তু ফাঙ্গিসাইড আপনারা এই সময় ব্যবহার করতে পারেন। তো চাষি বন্ধুরা, এই স্প্রেগুলি করার সময় অবশ্যই কিন্তু আপনাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনারা যখন এই স্প্রেগুলি করবেন তখন কিন্তু আপনারা অবশ্যই এনপিকে এবং পিজিআরটা একসঙ্গে করবেন এবং ইনসেক্টিসাইড এবং ফাঙ্গিসাইডটা আলাদাভাবে করবেন। কেননা আপনারা এই দুটি যদি আলাদাভাবে যদি স্প্রে করেন তাহলে কিন্তু সবথেকে ভালো রেজাল্ট পাবেন। এবং এই স্প্রেগুলি করার সময় অবশ্যই কিন্তু আপনারা এই জলের সঙ্গে কিন্তু আপনারা বা এই ওষুধগুলির সঙ্গে কিন্তু আপনারা সিলিকন বেস যে স্টিকার পাওয়া যায় বা যেটাকে আমরা আঠা বলি সেটা কিন্তু আপনারা অবশ্যই মেশাবেন। এর ফলে কী হবে, যখন হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু এই ওষুধগুলি গাছ থেকে ধুয়ে চলে যাবে না বা গাছের মধ্যে এই ওষুধগুলি ভালোভাবে লেগে থাকবে। তার জন্য অবশ্যই কিন্তু আপনারা সিলিকন বেস যে স্টিকারগুলি পাওয়া যায় সেটা কিন্তু আপনারা অবশ্যই এই স্প্রেগুলি করার সময় অবশ্যই কিন্তু আপনারা মিশিয়ে নেবেন। এছাড়াও কিন্তু আপনারা এই স্প্রেগুলি যখন করবেন তখন কিন্তু অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন সকালের দিকে অথবা বিকেলের দিকে স্প্রে করা। রোদের সময় কিন্তু আপনারা কখনোই এই স্প্রেগুলি করবেন না। তো আমার প্রিয় কৃষক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক করতে ভুলবেন না এবং আপনাদের অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেন। আর হ্যাঁ, এই ধরনের নিত্য নতুন এগ্রিকালচার এবং ফার্ম রিলেটেড ভিডিওর আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই স্মার্ট ফার্মিংয়ের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।